ডেফিনেশন কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি চৈতি সরকার, পড়ালেখা করছি চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি আজকে ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার নিয়ে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় সবার মোটামুটি প্রায় সবার কাছে একটু ভয় লাগে, বা এটা হচ্ছে পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্টেই পারে না কেন? বেসিক ক্লিয়ার না থাকার কারণে পারে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ভয় পায়, আতঙ্ক মনে করে। তো আমি আজকে চেষ্টা করব এই ভয়টাকে, এই ভয় ভীতিটাকে তোমাদের দূর করার জন্য, যাতে এই গ্রামার পার্টটা দেখলে তোমরা আর ভয় না পাও, এটা যেন একদম সহজ হয়ে যায়, একদম ইজি হয়ে যায়। আমি আজকে চেষ্টা করব তোমাদের কাছে এটাকে একদম ইজি, পানির মতো সহজ করে দেওয়ার। যদি সহজ করতে পারি তাহলে আজকে আমার ভিডিওটা বা ক্লাসটা নেওয়া সফল হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে বুঝতেছই আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। লেখাই আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো, তোমরা কেন পারো না এটা জানো? কারণ তোমরা এটার বেসিক জানো না। হয়তো রুলস পড়ো, ঠিক আছে, যে এটা থাকলে এটা বসাতে হয়। এখন তুমি যদি কোনো কিছু সম্পর্কে বেসিক না জানো, তখন কিন্তু পারাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, পারবা কখন? তোমার যদি হুবহু রুলস এর মতো কমন আসে তুমি পারবা, কিন্তু যদি একটু ঘুরে ফিরে দেয় বা একটু পেঁচাই দেয় তখনই কিন্তু তুমি আর পারবা না। তো ম্যাক্সিমাম স্টুডেন্টে পারে না কেন? বেসিক ক্লিয়ার থাকে না বিদায়। সিম্পল সেন্টেন্স কি সেটাও জানে না, তাহলে তুমি কেমনে পারবা? তো সেজন্য প্রথমে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। তো আমি আজকের ক্লাসে বেসিকই ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করবা, তাহলে বুঝতে পারবা যে এটা কতটা দরকার। না হলে কিন্তু রুলস পড়লেও আনকমন আসলে আর পারবা না, যদি বেসিক ক্লিয়ার থাকে তখন পারবা। তো দেখো, আমাদেরকে প্রথমে যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ভালো করে পড়তে হয়, আমাকে চিনতে হবে যে সিম্পল সেন্টেন্সটা কি, কমপ্লেক্স সেন্টেন্সটা কি, কম্পাউন্ড সেন্টেন্সটা কি। তো এই চিনার জন্য, কোন সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সেটা চিনার জন্য আমার তিনটা বিষয় মাথা রাখা লাগবে। এই যে এই তিনটি বিষয়, ঠিক আছে, এই তিনটি বিষয় তোমাদের যে পরীক্ষাতে আসে, সিম্পল থেকে কমপ্লেক্স করো, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, বা কম্পাউন্ড থেকে সিম্পল করো, এই যে রূপান্তর গুলো আসে, তো তোমাকে যে সেন্টেন্সটা পরীক্ষাতে দেয়া থাকবে, তোমার তো বুঝতে হবে আগে যে সেন্টেন্সটা কিসে দেয়া আছে। তোমাকে বুঝতে হবে না আগে যে এটা সিম্পলে আছে, তারপর আমাকে কমপ্লেক্স করতে হবে। তোমাকে তো আগে চিনতে হবে যে পরীক্ষাতে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছো? এই চিনার জন্য এই সেন্টেন্সটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সেটার জন্য তোমার এই তিনটা বিষয় জানা লাগবে। জাস্ট বেসিকটা ক্লিয়ার লাগবে, মুখস্থ টুখস্থ না, জাস্ট বেসিক। প্রথমে কি এভরি কি, এই যে ফাইনিট ভার্ব, তোমাকে প্রথম যেটা জানা লাগবে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, প্রথম বেসিকটা কি লাগবে? ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব, এই বেসিকটা তোমার লাগবে। তাহলে ফাইনিট ভার্ব কি? মনে রাখবা, যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন মানেই কি বলতো? নন মানেই তো না, সে পরিবর্তন হবে না, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন মানেই কি বলতো? না, সে পরিবর্তন হবে না। তাহলে ফাইনিট ভার্ব কি? যে ভার্ব সাবজেক্ট সাবজেক্ট এবং টেন্স সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর যেটা নন হবে না, যেটার পরিবর্তন হবে না, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো এটাও যারা না বুঝো, আমি কিন্তু লিখে দিচ্ছি যে ফাইনিট ভার্ব কোনগুলো, নন ফাইনিট ভার্ব কোনগুলো। জাস্ট এগুলো চোখ বুলাবা, মনে রাখবা, মুখস্থ করা লাগবে না। তাহলে ফাইনিট ভার্ব কোনগুলো? ভার্বের V1 কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইনিট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বা ইয়েস থাকে, এটাও ফাইনিট ভার্ব। তারপর ভার্বের পাস্ট ফর্ম, সেটাও ফাইনিট ভার্ব। তারপর যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব, এবি কি বলতো? যে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব। আর যে কোনো প্রকার মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব, এই সবগুলো অলওয়েজ ফাইনিট ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো বলতো? যারা আমার ক্লাস করে আসতেছো, আশা করি এগুলো আর বলতে হবে না, একদম ঠোঁটের আগায় তোমাদের এগুলো। যদি বলি অক্সিলারি ভার্ব গুলো বলো, তোমরা সেকেন্ডের মধ্যে বলে দিবা। যদি বলি মডেল অক্সিলারি ভার্ব গুলো বলো,
ইজিলি বলে দিবা, কারণ আমি প্রথম লেকচার থেকে এগুলো বলে আসতেছি। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ডু, ডিড, ডাজ। তারপর মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার টু। এই সবগুলাই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, যারা ফাইনিট ভার্ব কাকে বলে জানো না, জানার দরকার নাই, আমি তো বলছি প্রথমে, ওইটা মনে রাখলেও সমস্যা নাই, না রাখলেও সমস্যা নাই, কিন্তু এটা মনে রাখা লাগবে যে ফাইনিট ভার্ব কোনগুলো সেটা চিনতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, ভার্বের পাস্ট ফর্ম, যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব কোনগুলো? ফাইনিট ভার্ব ছাড়া যা আছে তাই নন ফাইনিট ভার্ব, মানে এইগুলো ছাড়া যা আছে সবগুলাই হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাও তোমাদের ইজির জন্য আমি লিখে রাখছি কোনগুলো নন ফাইনিট ভার্ব। এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাও নন ফাইনিট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে, সেটাও নন ফাইনিট ভার্ব। তারপর বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাও নন ফাইনিট। হ্যাভিং প্লাস বি3, সেটাও হচ্ছে নন ফাইনিট। তাহলে এগুলো হচ্ছে ফাইনিট, যেগুলো হচ্ছে সাবজেক্ট আর টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, আর এইগুলো হচ্ছে নন ফাইনিট। তো দেখো, এটা হচ্ছে আমি লিখে দিছি, এখন আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, মানে একদম ইজি হয়ে যায় তোমাদের কাছে জিনিসগুলো। দেখো এখানে কি লিখছে, আই স্টাডিড হার্ড টু গেট এ প্লাস। বলো তো এখানে ফাইনিট ভার্ব কোনটা, নন ফাইনিট ভার্ব কোনটা? দেখো তো, এই স্টাডিড, এটা কি ভার্বের পাস্ট ফর্ম না? ইডি আছে না, পাস্ট ফর্ম। তাহলে এটা কি ভার্ব? দেখো তো ভার্বের পাস্ট ফর্ম কি ভার্ব? ফাইনিট ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর দেখো তো টু গেট, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি নন ফাইনিট ভার্ব। তাহলে এটা কি নন ফাইনিট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তারপরে দেখো, হি স্টাডিজ হার্ড টু গেট এ প্লাস। এখানে কি বলতো, এই স্টাডিজ কি? স্টাডি হচ্ছে ভার্বটা, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস হয়ে স্টাডিজ হয়েছে না? তাহলে এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, তার মানে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর দেখো আবার টু গেট, এটা কি বলতো? নন ফাইনিট ভার্ব। তাহলে দেখো, এই সেন্টেন্সেও টু গেট, এই সেন্টেন্সেও কি টু গেট। নন ফাইনিট ভার্বের কি কোনো চেঞ্জ হলো? শর্তও কিন্তু বা সংজ্ঞা কিন্তু এটাই ছিল যে, যে ভার্বের নন চেঞ্জ হবে না, যে ভার্বের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কোনো চেঞ্জ হবে না। দেখো তাদের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, মানে ওদের কোনো চেঞ্জ হবে না। আর ফাইনিট ভার্বে কি হবে? চেঞ্জ হবে। দেখো ছিল স্টাডিড, ছিল পাস্ট ফর্ম, যখন পাস্ট টেন্স ছিল হয়ে গেছে স্টাডিজ, যখন প্রেজেন্ট টেন্স হয়েছে পাস্ট ফর্ম কোন টেন্স হবে? পাস্ট টেন্সে হবে। প্রেজেন্ট ফর্ম কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে দেখো, ফাইনিট ভার্ব গুলো কিন্তু কি হয়? চেঞ্জ হয়, কিন্তু নন ফাইনিট ভার্ব গুলো কখনো চেঞ্জ হবে না, অপরিবর্তনশীল। তাহলে আশা করি দেখো তোমরা এক নাম্বার, এই যে এক নাম্বার বেসিকটা বুঝতে পারছো। এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য যে বেসিক লাগবে, এই বেসিকের এক নাম্বার ধাপটা তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি। এক নাম্বার ধাপটা ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। আর এই যে তুমি যদি এইগুলো দেখো, এটা ফাইনিট, আর এগুলো থাকা মানে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে আমি এতটুকু মুছে দিই, আশা করি তোমরা এতক্ষণে লিখে ফেলছো। লিখে ফেলতে হবে কিন্তু। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে আমাদের ক্লাসের কথা বলবা, আমাদের কোর্স সম্পর্কে বলবা, ঠিক আছে? কারণ তোমাদের মাধ্যমেই তো আমাদের সাফল্য আসবে। আমরা পড়া বুঝাইলে তোমরা যদি বুঝো, এটাই আমাদের সাফল্য, না হলে কিন্তু আমাদের সাফল্য না। তাহলে চলো এখন পরের বেসিকটা বুঝাই। তারপরে যে ক্লজ বোঝা লাগবে। ক্লজ, দেখো ক্লজ হচ্ছে বাক্যের অংশ, ঠিক আছে? ক্লজ জিনিসটা কি? ক্লজ জিনিসটা হচ্ছে বাক্যের অংশ, বাক্যের অংশ। এই বাক্যের অংশের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, বুঝছো? জাস্ট এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? এটা এটা বুঝলেই তুমি পারবা। তো ধৈর্য সহকারে জাস্ট তুমি বেসিকটা একটু বুঝো। দেখো ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য না, ক্লজ হচ্ছে বাক্যের অংশ, ঠিক আছে? ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বাক্যের
অংশ। কিন্তু ওই বাক্যের অংশে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। ক্লজ কিন্তু একটা সেন্টেন্স না, একটা বাক্য না। ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ মাত্র, কিন্তু ওই অংশটাতেই সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। দেখো এখানে কি, এই যে কোথায়, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। দেখো তো, এইটা একটা অংশ, এটা একটা অংশ না? এই যে এটা একটা বাক্যের অংশ, এটা একটা বাক্যের অংশ। আর দুইটা অংশ বা দুইটা ক্লজ যেটার মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলে ক্লজ মার্কার। এই ক্লজ মার্কার কি করে? দুটি ক্লজকে যুক্ত করে। ওকে, ক্লিয়ার? ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের অংশ যার সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। আর ক্লজ মার্কার কি? ক্লজ মার্কার হচ্ছে ওই জিনিসটা বা ওই ওয়ার্ডটা, এটা কি করে? দুটি ক্লজকে যুক্ত করে। ক্লজ মার্কারের কাজ কি? ও কি করবে? ঘটকের মতো কাজ করে, ঠিক আছে? ঘটক যেমন কি করে ছেলে আর মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করে, ঠিক সেম ক্লজ মার্কারও কি করে? দুইটা ক্লজকে কানেক্ট করতে সাহায্য করে। যেমন দেখো, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, বিকজ কারণ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। তাহলে দেখো, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এই দুইটা কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? এই বিকজ এর মাধ্যমে যুক্ত হয়েছে না? তাহলে দেখো, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, এই দুইটা ক্লজকে যুক্ত করছে কে? এটা। তাহলে এটা একটা কি? ক্লজ মার্কার। এখন এইগুলোকে আমি ক্লজ কেন বলছি বলো তো? বলছি ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ। দেখো তো, এই আই কুড নট গো টু স্কুল, এটা একটা অংশ না? এটা কি সম্পূর্ণ সেন্টেন্স? এটা তো সম্পূর্ণ সেন্টেন্স না। সম্পূর্ণ সেন্টেন্স তো এই সম্পূর্ণটা, এই এতটুকু তো একটা অংশ, এটা বাক্যের অংশ না, এটা সেন্টেন্সের অংশ। তারপর আরেকটা কি হওয়া লাগবে? সাবজেক্ট এবং ভার্ব থাকা লাগবে। দেখো তো, আই সাবজেক্ট আছে কি নাই? কুড নট গো ভার্ব আছে কিনা বলো? সাবজেক্টও আছে, ভার্বও আছে। আবার এটা একটা বাক্যের অংশ, তাহলে এটা একটা ক্লজ না? আবার এটা দেখো, এটা একটা বাক্যের অংশ, আবার কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। দেখো তো, সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাহলে এটা একটা ক্লজ। এই যে এই দুইটা ক্লজকে যুক্ত করছে কে? বিকজ আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এই যে কারণ, বিকজ, এটা কি যুক্ত করলো? তাহলে এটা একটা ক্লজ মার্কার। বুঝছো ক্লজ জিনিসটা কি? এই যে এই দুইটা ক্লজ, আর এটা যেহেতু যুক্ত করছে দুইটা ক্লজকে, তাহলে এটা ক্লজ মার্কার। আবার আরেকটা দেখে দেখো, ইনস্পাইট অফ টেকিং পুয়ার প্রিপারেশন তানহা পাসড ইন দা এক্সাম। এখন বলবা যে ম্যাম দেখেন তো, এখানে দুইটা অংশ আছে, এই যে এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে দেখেন তো, বাক্যের অংশ, তাহলে এই দুইটা অংশ তো ক্লজ হওয়ার কথা। কিন্তু ক্লজ হতে হলে তো বাক্যের অংশই হলে হবে না, বাক্যের অংশ হতে হবে। আবার আরেকটা শর্ত কি? ওখানে সাবজেক্টও থাকতে হবে, ভার্বও থাকতে হবে। দেখো তো, ইনস্পাইট অফ টেকিং পুয়ার প্রিপারেশন, এখানে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। এখানে কি আছে? তানহা পাসড ইন দা এক্সাম, এখানে কিন্তু সাবজেক্টও আছে, ভার্বও আছে। কিন্তু এটাতে কি সাবজেক্ট ভার্ব আছে বলো তো? এখানে কিন্তু সাবজেক্ট নাই, ভার্বটা দেখো, প্রথমে তো সাবজেক্ট থাকা লাগবে, তারপরে না ভার্ব। এখানে তো সাবজেক্টই নাই, তাহলে কিন্তু এটা ক্লজ হইলো না। বুঝছো? কিন্তু এটা ক্লজ। এটা কি ক্লজ বলো তো? এটা ক্লজ না, কারণ এখানে কি সাবজেক্ট আছে? ইনস্পাইট অফ কি সাবজেক্ট? ইনস্পাইট অফ একটা প্রিপোজিশন। ইনস্পাইট অফ টেকিং প্রোয়ার্ড প্রিপারেশন, এটা কিন্তু সাবজেক্ট না। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট নাই, তাই এটা কি না? ক্লজ না। কিন্তু এটা কিন্তু ক্লজ। দেখো, তানহা হচ্ছে সাবজেক্ট, পাস্ট হচ্ছে ভার্ব। তাহলে এখানে কি আছে? সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাই এটা ক্লজ। তাহলে আশা করি তোমরা ক্লজ জিনিসটা বুঝতে পারবা। আবার দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। দেখো, বাক্যের এটা একটা অংশ, এটা একটা অংশ। দেখো তো, এখানে সাবজেক্টও আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, এখানেও ভার্ব আছে। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজ। এই দুইটা ক্লজ কিসের মাধ্যমে যুক্ত আছে? বাটের মাধ্যমে। দেখো, হি ইজ পুয়ার, সে গরিব, বাট কিন্তু হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে দেখো, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, এই দুইটা ক্লজ যুক্ত আছে বাটের মাধ্যমে।
তাহলে এটা হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, আশা করি তোমরা এই তিনটা বেসিক বিষয় বুঝতে পারছো। প্রথমে তো ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব বুঝাইছিলাম, এখন ক্লজ বুঝাইছি আর ক্লজ মার্কার। এই তিনটা জাস্ট বেসিক, জাস্ট কনসেপ্টটা বুঝলে হবে, এমন না যে তোমাকে এটা মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে, এমন না। জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা, এতটুকুই। এই এখন এতটুকু বুঝার পর আমি এখন বুঝতে পারবো সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, আর কম্পাউন্ড সেন্টেন্স কি। তাহলে আশা করি তোমরা এতক্ষণে এগুলা লিখে ফেলছো। আমি এগুলো কিন্তু মুছে দিচ্ছি, তোমরা এতক্ষণে এগুলা লিখে ফেলছো। লিখতে হবে কিন্তু, ক্লাসের সাথে সাথে লিখতে হবে, না হলে কিন্তু ওই দেখাটা, এই যে ক্লাস দেখাটার কোনো অর্থই থাকবে না। এখন দেখছো, এখন বুঝছো, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তুমি সেটা ভুলে যাবা। তাই ক্লাস দেখার সাথে সাথে তোমাকে লিখেও ফেলতে হবে। তাহলে দেখো, এখনই আমরা মূল বিষয় আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কি, কিভাবে চিনবো, কমপ্লেক্স সেন্টেন্স কি, কিভাবে চিনবো, কম্পাউন্ড সেন্টেন্স কি এবং কিভাবে চিনবো। দেখো, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকবে? একটা। সিম্পল মানে জিনিসটা কি, সহজ। তাহলে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে একটা। এফবি মানে কি, ফাইনিট ভার্ব। এই যে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব থাকবে কয়টা? একটা। তাহলে সিম্পল সেন্টেন্সে সাবজেক্টও থাকবে একটা, ফাইনিট ভার্বও থাকবে একটা। তাহলে অলরেডি কিন্তু আমি ফাইনিট ভার্ব বুঝে আসছি, এই যে এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট হয়ে যাবে দুইটা। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কয়টা থাকবে বলো তো? দুইটা। আবার ফাইনিট ভার্বও থাকবে কয়টা? দুইটা। সাবজেক্টও দুইটা, ফাইনিট ভার্বও থাকবে দুইটা। আরো একটা স্পেশাল জিনিস থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। এই যে ক্লজ মার্কার, আমি কিন্তু এখানে বুঝাই আসছি ক্লজ মার্কার কি। দুইটা ক্লজকে কি করবে? কানেক্ট করবে, সংযুক্ত করবে, এটাই হচ্ছে ক্লজ মার্কার। এটা থাকবে কয়টা? একটা। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, ফাইনিট ভার্ব দুইটা, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকবে একটা। এখন সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোনগুলো, তারা যারা চিনো না সে তাদের জন্য কিন্তু আমি লিখে দিছি যে কোনটা। ইফ, দো, অলদো, আনলেস, সিন্স, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। তারপর WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, তারপর হুইচ, তারপর হয়ার, তারপর হাউ, হোয়াই, এগুলা কি WH ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো থাকবে। তারপর হোয়েন, হোয়েন। তাহলে দেখো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। থাকবে কয়টা? একটা। এগুলো কি করবে? দুইটা ক্লজকে কানেক্ট করবে। এগুলো কি কি? ইফ, দো, অলদো, আনলেস, সিন্স, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। তারপর কি WH ওয়ার্ড মানে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো থাকবে। তারপর কম্পাউন্ড সেন্টেন্সেও কি দেখো সেম, ওখানেও সাবজেক্ট থাকবে দুইটা, ওখানেও ফাইনিট ভার্ব থাকবে দুইটা। কিন্তু এখানে ছিল সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, আর এখানে থাকবে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার। এখানে থাকবে কয়টা? এখানেও একটা থাকবে। কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকবে কয়টা? একটা। তো যারা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার জানো না কি এগুলো, এগুলো হচ্ছে এন্ড, অর, বাট, ইয়েট, এটসেট্রা। ঠিক আছে, বেশি থাকে এই তিনটা, মানে এই তিনটে ম্যাক্সিমাম টাইমে থাকে, এন্ড, অর, বাট। তাহলে দেখো, তোমরা আশা করি যে এখন কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনে ফেলবা, মানে সেন্টেন্স দেখেই চিনে ফেলবা। তাও আমি আরো একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য এক্সাম্পল সহ আমি এখন এক্সপ্লেন করব যে তুমি কিভাবে চিনবা এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, 1 নম্বর সেন্টেন্সটা, in spite of taking poor preparation Tanha passed in the exam। দেখো তো, এটা কত লম্বা একটা সেন্টেন্স। তো আমাদের মাথায় কি ট্রেডিশনাল, মানে ওইটা এখনো রয়ে গেছে যে বড় সেন্টেন্স হলেই সেটা হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স তো ছোট হবে, ছোট হলে এটা কি সিম্পল সেন্টেন্স, বড় হলে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু দেখো, এটা কত বড় একটা সেন্টেন্স, তাহলে এটা অবশ্যই কি হবে? সিম্পল তো হবে না, এটা হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে। কিন্তু আসলে না, এটা বড় না ছোট সেটার উপর ডিপেন্ড করে না।
তাহলে দেখো, ইনস্পাইট অফ টেকিং পুয়ার প্রিপারেশন তানহা পাসড ইন দা এক্সাম, এটা কি বলতো, সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স? তাহলে আমরা কি দেখবো, ভার্ব সাবজেক্ট কয়টা আছে, ফাইনিট ভার্ব কয়টা আছে, তারপরে ক্লজ মার্কার কোনো আছে কিনা। সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে তুমি দেখবা ক্লজ মার্কার। ক্লজ মার্কার কি, যদি এগুলো থাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স, যদি এগুলো থাকে এটা কম্পাউন্ড সেন্টেন্স, যদি এগুলো না থাকে এটা সিম্পল। এটা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক, যে কিভাবে তুমি বুঝবা যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। মানে সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে এটা, দেখবা এগুলো আছে নাকি, ক্লজ মার্কার এগুলো আছে নাকি, যদি এগুলো থাকে এটা কমপ্লেক্স, যদি এগুলো থাকে সেটা কম্পাউন্ড, আর এগুলোর মধ্যে যদি একটাও না থাকে তাহলে এটা সিম্পল। যেমন দেখো এখানে কি একটাও আছে, ইফ, দো, অলদো, আনলেস, এন্ড, অর, বাট কিছু আছে এখানে, এখানে কিছু নাই। তাহলে একভাবে আমি শিওর হয়ে গেছি যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরো শিওর হওয়া লাগবে না? দেখো তো, এই যে কমা দিয়ে আলাদা করা আছে এই অংশটা, এই অংশটা থেকে সাবজেক্ট আছে, এই অংশটাতে কোনো সাবজেক্ট নাই। এরপরের অংশটাতে দেখো, এই যে তানহা, এটা একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পাইলাম একটা। তারপর পাস্ট, এটা কি বলতো, ফাইনিট ভার্ব না, ভার্বের বি টু না, ভার্বের বি টু হলে এটা কি ভার্ব, ফাইনিট ভার্ব। তাহলে দেখো এই যে সম্পূর্ণ একটা সেন্টেন্স ছিল, ইনস্পাইট অফ টেকিং পুয়ার প্রিপারেশন তানহা পাস্ট ইন দ্য এক্সাম, এই সম্পূর্ণটার মধ্যে এতটুকু অংশের মধ্যে তো কোনো সাবজেক্টই নেই। হ্যাঁ, একটা ভার্ব আছে কি, টেকিং, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে এটা কি বলতো, নন ফাইনিট ভার্ব। এখন আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে সিম্পলে কি থাকবে, সাবজেক্ট একটা থাকবে, ফাইনিট ভার্ব কয়টা থাকবে, একটা। আর নন ফাইনিট ভার্ব যত ইচ্ছা তত থাকুক, নো প্রবলেম, মানে 100টা থাকলেও কোনো সমস্যা নাই। মানে নন ফাইনিট ভার্ব যত ইচ্ছে তত থাকুক, আমার দেখারও বিষয় না, ফাইনিট ভার্ব থাকা লাগবে, এটা একটা, এটাই হচ্ছে মূল কথা। তাহলে দেখো এখানে কি একটা নন ফাইনিট ভার্ব আছে না, তো নন ফাইনিট ভার্ব থাকলে তো এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় সাবজেক্ট কয়টা, ফাইনিট ভার্ব কয়টা। দেখো এই তানহা একটা সাবজেক্ট, পাস্ট ভার্বের বি টু, এটা একটা ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্টও একটা, ফাইনিট ভার্বও একটা, নন ফাইনিট ভার্ব কয়টা সেটা দেখার বিষয় না। যেহেতু সাবজেক্ট একটা, ফাইনিট ভার্বও একটা, তাহলে এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। বুঝছো? আর প্রথমে তো আমরা ইজি টেকনিকে বলেই দিচ্ছি, আমরা তো সবাই টেকনিক যত ইজি টেকনিকে বলতে পারি, যেহেতু এগুলো নাই তাহলে এটা সিম্পল। আরো শিওর হলাম কেমনে, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আর এখানে পুয়ার মানে কি বলতো, পুয়ার মানে কি গরিব, এখানে কিন্তু গরিব বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ টেকিং পুয়ার প্রিপারেশন, খারাপ, এখানে পুয়ার মানে খারাপ বোঝাচ্ছে, খারাপ প্রস্তুতি নেওয়া সত্ত্বেও তানহা পাসড ইন দ্য এক্সাম, তানহা পরীক্ষায় পাশ করে ফেলেছিল, ঠিক আছে, বা ফেলছে। I went to market, দেখো এটা মুছে গেছে, I went to market to buy some books, ঠিক আছে, I went to market to buy some books। তাহলে এখন বলো তো এটা কি সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? তাহলে ইজিলি কিভাবে বলে দিবা বলো তো, শর্ট টেকনিকে কিভাবে বলবা, দেখবা এই ক্লজ মার্কার গুলো আছে কি নাই, এগুলো তো নাই, এখানে কি এগুলো আছে, নাই, তাহলে এটা কি সিম্পল। এখন আমাদের এক্সপ্লেন করা লাগবে না, যেহেতু আমরা বেসিক করতেছি, বেসিক ক্লাস করতেছি, তাহলে তো আমাদেরকে এক্সপ্লেন করা লাগবে। দেখো এখানে কি, আই হচ্ছে একটা সাবজেক্ট, আর কি এখানে সাবজেক্ট আছে বলতো, এই তো আই একটা সাবজেক্ট, তো একটা সাবজেক্ট পাইলাম। তারপর ওয়েন্ট, ঠিক আছে, এখানে কি আছে, ওয়েন্ট, তো ওয়েন্ট কি ভার্বের পাস্ট ফর্ম না, গো এর পাস্ট ফর্মই তো ওয়েন্ট, তাহলে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম একটা ফাইনিট ভার্ব। তারপরে দেখো সাবজেক্ট একটা, ফাইনিট ভার্ব একটা, আর কি আছে, ফাইনিট ভার্ব, তাহলে আর দেখারও বিষয় না। এ দেখো সাবজেক্ট একটা, ফাইনিট ভার্ব একটা, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এখন তুমি যদি আরেকটু মানে মাথা ঘাটাতে যাও, যে এখানে টু বাই আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা একটা নন ফাইনিট ভার্ব, কিন্তু এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে সাবজেক্ট কয়টা, ফাইনিট ভার্ব কয়টা। তাহলে কি বললাম, এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স। এরপরেরটা, রহিম স্টাডিড রেগুলারলি এন্ড হি পাসড ইন দ্য এক্সাম,
তাহলে বলো তো সবচেয়ে ইজি কি? সবচেয়ে ইজি কি? এখানে কি আছে? এন্ড আছে না? এন্ড আছে মানে, এন্ড ওর বাট আছে মানে এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এখন কি আরো যদি ব্যাখ্যা করতে চাও, সাবজেক্ট থাকবে দুইটা, ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। দেখো এন্ড এর আগে একটা অংশ, এন্ড এর পরে একটা অংশ। তাহলে এই অংশের মধ্যে কি আছে? রহিম একটা সাবজেক্ট, স্টাডিড ভার্বের পাস্ট ফর্ম বি টু, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। তারপরে হি একটা সাবজেক্ট, পাস্ট ভি টু, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট হলো দুইটা, ফাইনাইট ভার্ব হলো দুইটা। তাহলে শর্ত কি ছিল? সাবজেক্ট থাকবে দুইটা, ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। তারপর কোঅর্ডিনেটিং ক্রস মার্কার মানে এন্ড অর বাট কিছু একটা থাকবে, এই যে এন্ড আছে। তাহলে এটা কি সেন্টেন্স? এটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরটা দেখো, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। তাহলে এখানে যে বিকজটা দেখছো, বিকজ দেখেই তো তোমার বলে ফেলা উচিত এটা কি সেন্টেন্স। সবচেয়ে ইজি উপায় হচ্ছে এটা, যে বিকজ দেখছো তোমাকে বলে ফেলতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আরো যদি শিওর হতে চাও, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। এই যে আই হচ্ছে একটা সাবজেক্ট, কুড, কুড নট গো এটা একটা ভার্ব, আই একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্বও দুইটা। তাহলে এটা একটা কি? এটা হতে পারে কমপ্লেক্স, হতে পারে কম্পাউন্ড। কারণ কমপ্লেক্সেও সাবজেক্ট দুইটা, কম্পাউন্ডেও সাবজেক্ট দুইটা। কমপ্লেক্সেও ফাইনাইট ভার্ব দুইটা, কম্পাউন্ডে ফাইনাইট ভার্ব দুইটা। কিন্তু পার্থক্য কোথায়? এই যে ক্রস মার্কারে। এখানে বিকজ আছে, বিকজ তো আর কম্পাউন্ডে থাকবে না, এটা থাকবে কমপ্লেক্সে। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা ছিল কি? কম্পাউন্ড। এটা ছিল কম্পাউন্ড। তারপর এটা কি? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এটা আমি বলবো না, আর ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা দিতে দিতে একদম শেষ। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো, একদম পানির মতো সহজ হয়ে গেছে তোমাদের কাছে। এখানে কি আছে? বাট আছে, এটা কম্পাউন্ড। বাকি এই দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, শেষ। তারপরে কি? গেটিং এ প্লাস ইন দা এসএসসি এক্সাম ইজ নট এন ইজি টাস্ক। এটা বলে ফেলো, এটা কোন সেন্টেন্স? সবাই কমেন্টে জানাবা, ঠিক আছে? এটা কোন সেন্টেন্স? তো জানান, ভিডিওটা পজ করে কমেন্ট করবা, এরপরে উত্তরটা মিলাবা আমার সাথে, ঠিক আছে? এখন আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখো। গেটিং এ প্লাস ইন দা এসএসসি এক্সাম ইজ নট এন ইজি টাস্ক। এখানে ভার্ব কোনটা বলো তো? ইজ একটা ভার্ব না? আর ভার্বের আগে যা থাকে তাই তো কি? সাবজেক্ট। বুঝছো? দেখো সাবজেক্টটা কত বড়। এই যে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। এই সম্পূর্ণটা একটা সাবজেক্ট। গেটিং এ প্লাস ইন দা এক্সাম এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে বলো তো, আর ইজ কি অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্ব তো কি? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব একটা, সাবজেক্টও একটা। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো, এই যে তোমাকে রূপান্তর করতে হবে, সেজন্য কিন্তু তোমাকে প্রথমে চিনতে হবে যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এই বেসিক ক্লাসটা করার পর আশা করি তুমি বুঝতে পারবা যে যে আমার প্রশ্নের মধ্যে যে সেন্টেন্সটা দেয়া আছে, এই সেটা কোন সেন্টেন্স, এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এখন যদি চিনে থাকো, তারপর আমাদেরকে কি করতে হবে? রূপান্তর। তো এই রূপান্তরের টেকনিক গুলো বলার আগে আমি আরো একটু বেসিক দিব, এবং এই বেসিক গুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আর বুঝলে কি করবা? তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে কিন্তু এটা শেয়ার করে দিবা। তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কি হবে বলতো? প্রচার হবে, এবং ওরা, তোমাদের ফ্রেন্ডরা কিন্তু উপকৃত হবে তোমাদের মতো। আর সবাই তো চায় তার বন্ধুগুলাও ভালো রেজাল্ট করুক। তো তারপরে দেখো যে এই যে এখন আমি সিম্পল সেন্টেন্স চিনাইলাম, যে তুমি এখন চিনবা যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এখন যদি রূপান্তর করতে বলে, কিভাবে বলতে পারে বলো তো? এক হয় বলতে পারে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করো, আর এক হয় বলতে পারে কমপ্লেক্স থেকে সিম্পল করো, আর এক হয় বলতে পারে সিম্পল থেকে কম্পাউন্ড করো, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করো। আরেকভাবে কি বলতে পারে? হয় তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, বা কম্পাউন্ড থেকে সিম্পল করো। তাহলে কত হইলো? 6 প্রকার রূপান্তর বলতে পারে। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, তারপর সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এই যে 6 প্রকারের বাদে আর কোনো কিছু বলতে পারে না, এই 6 প্রকারই। এখন দেখো তো,
যদি সিম্পল থেকে আমার এখন কমপ্লেক্স করতে বলছে, ধরো ধরো কি করতে বলছে, এখন সিম্পল থেকে আমি কি করব, কমপ্লেক্স করব। এখন আমি যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাই, সিম্পলে কয়টা সাবজেক্ট থাকে বলো তো? সিম্পলে সাবজেক্ট একটা থাকে না? আর ফাইনিট ভার্ব থাকে কয়টা? একটা থাকে না? কিন্তু যখন আমি কমপ্লেক্স করব, সাবজেক্ট আমার কয়টা লাগবে? দুইটা লাগবে না বলো তো? সাবজেক্ট আমার কয়টা লাগবে? দুইটা লাগবে না? আর ফাইনিট ভার্ব আমার কয়টা লাগবে? দুইটা লাগবে না? বুঝছো যে যখন আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, সিম্পলে তো থাকে সাবজেক্ট একটা, কিন্তু কমপ্লেক্সে তো থাকে সাবজেক্ট দুইটা, তখন আমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে না বেশি করে? বুঝছো যে যখন আমি সিম্পল থেকে কমপ্লেক্স করব, যেহেতু সিম্পলে একটা সাবজেক্ট কিন্তু কমপ্লেক্সে দুইটা, তাহলে আমার আরেকটা নিয়ে আসতে হবে। আবার সিম্পলে তো থাকে ফাইনিট ভার্ব একটা, কিন্তু কমপ্লেক্সে তো ফাইনিট ভার্ব লাগবে কয়টা? দুইটা, তো আমাকে আবার আরেকটা ফাইনিট ভার্ব নিয়ে আসতে হবে না? তাহলে আমার আবার আরেকটা ফাইনিট ভার্ব নিয়ে আসতে হবে। আবার যদি আমাকে উল্টা বলে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে, কমপ্লেক্স থেকে সিম্পল, তো কমপ্লেক্সে তো থাকে দুইটা সাবজেক্ট, কিন্তু সিম্পলে থাকবে কয়টা? একটা, তাহলে একটা সাবজেক্ট আমার বাদ দিয়ে ফেলতে হবে, দূর করে দিতে হবে। ঠিক আছে, একটা সাবজেক্টকে আমার দূর করে দিয়ে একটা সাবজেক্ট রাখতে হবে, কারণ সিম্পলে থাকে একটা। তারপর ফাইনিট ভার্ব তো কমপ্লেক্সে দুইটা থাকে, কিন্তু সিম্পলে থাকে কয়টা? একটা না? তাহলে এই যে দুইটা ফাইনিট ভার্ব, তাহলে একটাকে আমার বাদ দিতে হবে না? একটা ফাইনিট ভার্বকে আমার বাদ দিতে হবে, না হয় কি করতে হবে, ওই ফাইনিট ভার্বটাকে আমার নন ফাইনিট বানাই ফেলতে হবে, কারণ নন ফাইনিট ভার্ব কয়টা আছে সেটা তো আমার দেখার বিষয় না। বুঝছো, যখন আমি কমপ্লেক্স থেকে সিম্পল করব, সাবজেক্ট ছিল দুইটা, একটাকে আমার বাদ দিয়ে একটা করতে হবে। তারপর ফাইনিট ভার্ব থাকে দুইটা, কিন্তু আমার তো একটা, তো আরেকটাকে আমি কি করব, ফাইনিট ভার্ব বাদ দিয়ে দিব, না হয় ওই ফাইনিট ভার্বটাকে নন ফাইনিট করে দিব। নন ফাইনিট করলে তো আর দেখার বিষয় না, কারণ নন ফাইনিট যত ইচ্ছা তত থাকতে পারে। আবার ঠিক সেম, যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে, দেখো তো আবার আরেকটা কি করতে হবে, এই যে ক্লজ মার্কার গুলো আনতে হবে। বুঝছো, সেই জন্য আমি রুলস গুলো পড়াবো, এখন তো বেসিক ক্লাস চলতেছে। আবার যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে, দেখো তো সেম না, দুইটা 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 সাবজেক্ট আনতে হবে, দুইটা ফাইনিট ভার্ব আনতে হবে। আর যদি এরকম করতে বলে, দেখো সবচেয়ে ইজি কি জানো? সবচেয়ে ইজি হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা। বুঝছো, এটা হচ্ছে সবচেয়ে ইজি এই কম্বিনেশনটা। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা হচ্ছে সবচেয়ে ইজি। কেন? কারণ এখানেও সাবজেক্ট থাকে দুইটা, এখানেও সাবজেক্ট থাকে দুইটা, এখানেও ফাইনিট ভার্ব থাকে দুইটা, এখানেও ফাইনিট ভার্ব থাকে দুইটা। তখন কি কোনো সাবজেক্ট আর ভার্বে হাতও দেয়া লাগে না, শুধু হাত দিতে হবে কোথায়? এই যে কমপ্লেক্স সেন্টেন্সে এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, ক্লজ মার্কার, আর এখানে থাকে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার, মানে এখানে থাকে এগুলো, এখানে থাকে এগুলো, জাস্ট এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এই যে সাবজেক্ট আর ভার্বে আমার হাতও দিতে হবে না, আমার চিন্তা করারও বিষয় না, এগুলো এগুলোর মতো থাকবে, জাস্ট এগুলো আমি চেঞ্জ করে দিব। সবচেয়ে ইজি হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা। তাহলে তোমরা এতক্ষণে যে বেসিক বুঝাইলাম, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আর বুঝলেই কিন্তু আমার আনন্দ বা সাফল্য বলতে পারো, তোমাদেরকে বোঝানোই আমার সার্থকতা। এই যে এই বেসিক ক্লাসটা অধৈর্য হলেও বলবো তোমরা কষ্ট করে একটু দেখবা, কারণ এই ক্লাসটা যদি না বুঝো, তোমার কিন্তু এই যে রুলস বুঝে বুঝে করাটা অনেক কষ্ট হয়ে যাবে। যারা আমার এই ক্লাসটা করবা, এর পরের ক্লাসগুলো তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা, বা আমি এই কথাগুলো যে রিপিট করবো সেগুলো কিন্তু ইজিলি বুঝতে পারবা। যদি এই ক্লাসটা না করো, তখন তোমার পড়াটা ধরতে কষ্ট হয়ে যাবে, বা যখন আমি রুলস পড়াবো তখন কিন্তু বুঝবা না, বা পরীক্ষাতে আসলে যদি একটু স্যার চেঞ্জ করে দেয় তখন তুমি আর পারবে না। তো তোমরা যদি এতটুকু বুঝে থাকো, আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এবং ডেফিনেশন কোচিং এর পাশে থাকবা তোমরা, তোমাদের মাধ্যমেই কিন্তু আমাদের সার্থকতা হবে। আর বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিবা। তাই এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।